নমস্কার। শিক্ষক দিবসের সবাইকে শুভেচ্ছা। শিক্ষক দিবস বাঙালিদের জন্য একটা বিশেষ মুহূর্তে, বছরের একটা বিশেষ মুহূর্তে আসে যখন মা দুর্গার যে মূর্তি আছে, মাটির মূর্তি, তাকে মৃন্ময়ী রূপ দেওয়া হয় মাটির প্রলেপ দিয়ে। ঠিক সেভাবেই একজন শিক্ষক একজন ছাত্রের জীবনকে গড়ে তোলে, নিজের হাতে গড়ে তোলে। আমরা যখন শিশু ছিলাম বা যারা এখন ছাত্র দলে রয়েছে, তাদের জন্য শিক্ষক দিবস মানে একটা আলাদা উদ্যমের দিবস। একটা ক্লাস নেওয়ার ব্যাপার থাকে রিপ্লেসমেন্ট হিসাবে টিচারদের, শিক্ষকদের, এবং তারই সাথে একটা আড়ম্বরের আমেজ থাকে শিক্ষক দিবসে। আজ আমার সাথে ত্রিপুরা রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষক রয়েছেন, শ্রীমতী স্বপ্না দাশগুপ্ত, সহকারী প্রধান শিক্ষিকা, এবং ডক্টর রণিগোপাল দেবনাথ, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক। আপনাদের অনেক অনেক স্বাগত। অনেক কিছুই জানতে চাইবো, কারণ যেহেতু আমরাও ছাত্রদল পার করে এসেছি, মনে অনেক জিজ্ঞাসা রয়েছে। প্রথম যেটা থাকে মৌলিক প্রশ্ন, সেটা হলো শিক্ষক দিবসের ইতিহাস কি, কোথা থেকে উৎপত্তি এবং তারপরের কি কাহিনী? আচ্ছা, শিক্ষক দিবস প্রশ্নটা আমাকে করলে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শিক্ষক দিবস এই যে মানে আমাদের সবার কাছে, আমরা শিক্ষক, কিন্তু এখন ওই দিনটা আমাদের সবার কাছে ভীষণ উৎসাহব্যঞ্জক। স্টুডেন্টরা আগে থেকেই চিন্তা করে রাখে এই দিনটা আসার আগে থেকেই তারা কিভাবে স্কুলে স্কুলে শিক্ষক দিবস পালন করবে। তো দেখো, অনেকেরই ধারণা আছে শিক্ষক মানেই স্কুলে পড়ান, শিক্ষক মানেই কলেজে পড়ান, তাহলেই শিক্ষক। তা কিন্তু নয়। যিনি শিক্ষা দেন, যে কোনো বিষয়েই শিক্ষা দেন না কেন, তিনিই শিক্ষক। তো আমাদের কাছে বড় বড় শিক্ষক যারা আমরা পেয়েছি, ধরো বিদ্যাসাগর, তারপর রামমোহন রায়, এমন ধরনের ব্যক্তিত্ব যারা রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা অনেক কিছু যাদের কাছ থেকে শিখেছি, আমাদের বরণীয় এবং এখনও তারা স্মরণীয়, তারা সবাই কিন্তু শিক্ষক। হ্যাঁ, প্রশ্নটা ঠিক, কিন্তু এই শিক্ষক দিবসটা কি করে শিক্ষক দিবস নাম নিল, কার সঙ্গে জুড়ে গেল? তো এই প্রসঙ্গে আসতে গেলে আমাকে প্রথম আসতে হবে আমাদের বিশ্ববরেণ্য উনি। তিনি হলেন অসামান্য ব্যক্তিত্ব, পণ্ডিত, দার্শনিক, অধ্যাপক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, একাধারে সকল গুণ যার মধ্যে রয়েছে। তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি তো আমাদের স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন প্রথম, তারপর 1962-তে তিনি রাষ্ট্রপতি নিয়োগ হলেন। তো রাষ্ট্রপতি হওয়ার পর ওনার যে গুণমুগ্ধকর কিছু ছাত্র, ওরা সবাই ওনাকে গিয়ে ওনার জন্মদিনটা পালন করার জন্য ওনার কাছে গেলেন। তখন তিনি বললেন যে না, আমি চাই আমার জন্মদিন তোমরা পালন করবে না, আমার জন্মদিনের অর্থাৎ এই যে 5 সেপ্টেম্বর তারিখটা তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো। আমি আমার জন্মদিনটাকে শিক্ষকদের জন্য উৎসর্গ করতে চাই। তখন থেকেই আমাদের ভারতবর্ষে সর্বত্র মহা সমারোহে ঘটা করে শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। এবং এই যে শিক্ষকের জীবনের যে একটা, শিক্ষকের জীবনে তার ছাত্রের যে ভূমিকা, একজন মা বা বাবার জন্য তার ছেলে মেয়েকে গড়ে তোলা বা বড় করে তোলা, এর মধ্যে একটা কোথাও না কোথাও একটা সান্নিধ্যের ব্যাপার থাকে যে সন্তান কাছে থাকবে, কিন্তু শিক্ষক তার জীবনকে নিয়োজিত করে দেন প্রতিটি ছাত্রের জন্য, যারা প্রতি বছর ঢেউয়ের মতো আসছে এবং যাচ্ছে। তো বর্ষে বর্ষে দলে 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 কবিতায় আছে নিজেকে নিয়োজিত করে দেওয়া, এটা একটা বলা যায় একটা ত্যাগ, এক ধরনের ত্যাগই বটে। শিক্ষকের ভূমিকা ছাত্রের জীবনে আপনার কাছে এই বিষয় একটু জেনে। আমার মতে শিক্ষক মানে হলেন গুরু। আমরা আমাদের পৌরাণিক কাহিনী যদি দেখি, সেখান থেকে শিক্ষকের একটা অসাধারণ গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ পদ দেওয়া হয়েছে, সেটা হলো গুরু। গুরু মানে যিনি আমার জীবনটাকে পুরোপুরি পাল্টে দেবেন। তিনি হবেন একজন দার্শনিক, একজন গাইড, অর্থাৎ একজন পথ প্রদর্শক। আমরা ইংরেজিতে বলি ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড। উনি হবেন বন্ধু। এবার সেই বন্ধুত্বপূর্ণভাবে শিশুটাকে তার মানসিক বিকাশের দিকে, তার শারীরিক এবং তার বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক অর্থাৎ সার্বিক বিকাশে শিক্ষক কিন্তু বন্ধুর মতো, বন্ধুসুলভ আচরণ করে দার্শনিকের মতো পথ প্রদর্শন করবেন। শিক্ষক মানে হলো সত্যিকার অর্থেই ঈশ্বরের সমতুল্য। সেটা আমরা ছোটকাল থেকে জেনে এসেছি। আমাদের
ইতিহাস বা পুরাণে আমরা যা পড়ি, শিক্ষকের সেই দরজাটা দেওয়া হয়েছে। আজও আমরা শিক্ষককে দেখলে, এখন যে আমি শিক্ষক হয়ে গেছি, যদি চেষ্টা করছি হওয়ার, এখনো হতে পারিনি সঠিক মতো, এখন আমার শিক্ষককে দেখলে কিন্তু আমি যেখানেই দেখি প্রণাম করি। এটাই হলো শিক্ষককুলের একটা প্রাপ্তি। আর ছাত্রদের সঙ্গে যে আত্মিক একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু একটা কি বলবো আর্টিফিশিয়াল না, কিন্তু এটা কিন্তু একটা ন্যাচারাল রিলেশন তৈরি হয়, প্রাকৃতিক একটা সম্পর্ক তৈরি হয় আত্মার বন্ধনের মতো। তাই শিক্ষকের ভূমিকাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই যখনই আমরা শিক্ষাদান করব, তার বিভিন্ন পদ্ধতি রয়েছে কিভাবে পড়ালে ওদের কাছে যাওয়া যাবে, সেগুলো আমি বলবো ধাপে ধাপে। কিন্তু আপনি যেটা বললেন যে শিক্ষকের প্রধান ভূমিকাটা কি হওয়া উচিত, সেটা আমি বলবো এক কথায়, ফ্রেন্ড, ফিলোসোফার এন্ড গাইড। আসলে দেখো, কথাতেই মনীষীরাই বলে গেছেন যে মা জন্ম দেন, একজন মা সন্তান জন্ম দেন, কিন্তু পরবর্তী সময়ে শিক্ষক সেই সন্তানকে জীবনের আলো দান করেন, জীবন দান করেন। সেটা ভেবে ভেবে সত্যিই আমাদের মনে হয় যে শিক্ষকের একটা আলাদা জায়গা আছে, একেবারেই সম্মানের এমন একটা জায়গা আছে। যদি শিক্ষক সেটাকে নিজে সুন্দর করে পালন করেন, তাহলে সত্যিই উনি সবার কাছে গ্রহণযোগ্য হন। আরেকটা বিশেষ ব্যাপার, যে আপনাদের যেটা সৌভাগ্য, সকলে সেটা পান না। আমরা সবাই ছাত্র দল, আমরা সকলেই যারা আছি এখানে সবাই ছাত্র জীবন কাটিয়ে এসেছি, কিন্তু সবাই কিন্তু শিক্ষক হতে পারেনি। আপনারা বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস পেয়েছেন, আপনারা শিক্ষকের জীবনটাও দেখছেন, ছাত্র জীবনও কাটিয়ে এসেছেন। একটু কি বলবো, কন্ট্রোভার্সিয়াল বলা যায় প্রশ্ন, একজন ছাত্রের কি দায়িত্ব থাকে তার শিক্ষকের প্রতি? পড়াশোনা করা, নম্বর পাওয়া আলাদা ব্যাপার, কিন্তু কিছু আলাদা দায়িত্ব কি থাকে শিক্ষকের প্রতি ছাত্রের? প্রথমে থাকে অবশ্যই। দেখো, আমি যদি তোমার এই প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে আমাকে যেতে হবে আমার ছোটবেলায়। আমরা যখন ছোট ছিলাম, আমরা যেই পরিবেশে পড়াশোনা করেছি, নুনি আমার চেয়ে অনেক ছোট, অনেক ছোট, তারপরেও বলবো আমরা যেই পরিবেশে পড়াশোনা করেছি তার একেবারেই অন্যরকম। তখন শিক্ষকদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, বন্ধুত্ব কম, কিন্তু ভালোবাসা দিয়ে তিনি আমাদেরকে গড়েছেন। আমাদের ভয় ছিল, শিক্ষকের প্রতি আমাদের একটা ভয় থাকতো, এবং শ্রদ্ধাটা বেশি ছিল, কিন্তু শ্রদ্ধাটা ছিল বেশি ছিল। বর্তমান সময়ে যেটা হয়েছে, আমি মানে পার্থক্যটা দেখছি, কারণ আমি তো ধরো না 35 বছর চলছে আমার চাকরির, দেখছি যত দিন যাচ্ছে এই বিষয়টা একটু অন্যরকম। এখন স্টুডেন্টরা, আমরা তো শুধু আপনি না, আগের সময় জানো বাবাকেও মানুষ আপনি বলে সম্বোধন করতো, আর এখন এতটাই আমরা এগিয়ে গেছি, স্টুডেন্ট এখন কেউ টিচারদেরকে আপনি করে বলে না, সব তুমি তুমি ছাড়া শোনাই যায় না। যাই হোক, এক একজনের কাছে এটা এক এক রকম, আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না, তবে আপনত্ব আছে, মনে হয় ঠিক আছে, কাছের মনে হয়, কাছের মনে হয়, ওরা কাছের করে নেয়। এটারও কারণ, আগের দিনে আমরা 4 জন 5 জন 6 জন, কারো ঘরে 10 জন ভাই বোন ছিল, ঠিক আছে, বাবার সঙ্গে শিক্ষকের সঙ্গে যে সম্পর্কটা, একটা রাশভারী সম্পর্ক, একটু দূরত্ব, বাবার সঙ্গেও কিন্তু ওইটা ছিল। আর এখনকার সময় সবার ঘরে ঘরে 1জন 2জন সন্তান, ওরা মা বাবার সঙ্গে যতটাই মানে একেবারে কি বলবো ফ্রি ফ্র্যাঙ্ক, ওটা স্কুলেও ওরা টিচারদের সঙ্গে ওই রকম চায়। তবে দায়িত্ব যেটা বলবো, শিক্ষকদের প্রতি যে সম্মান, ওটা রাখতেই হবে। তুমি যতটাই ক্লোজ হও, শিক্ষকের প্রতি সম্মান ছাত্রকে রাখতেই হবে। আমাদের দেখো, এখন তো আইন করে শাসন উঠে গেছে, আমাদের সময় ব্যাথ ছিল, ব্যাথের ভয় ছিল, যার জন্য পরের দিন পড়া শিখবো না এটা হতো না, কিন্তু পড়া শিখে আসতেই হবে, যে যত রাগী স্যার তার পড়া আগে দেব। এখন হচ্ছে কি, ওই যে শাসন করা যায় না, ওরাও ভীষণ ক্যাজুয়াল, পড়া শিখলে শিখলাম, পরীক্ষার ডেট দিলে আসলে আসলাম, না আসলে না আসলাম। তো কোথায় একটু ক্যাজুয়াল হয়ে গেছে, একটু ক্যাজুয়াল হয়ে গেছে, একটু ল্যাকিং আছে এখানটাতে। তো ওটা নেই, অনেকেরই আফসোস যে কিছুটা একটু থাকতে হয়। না থাকলে আমরা ছেলে মেয়েদেরকে আসলে শুধু আদর দিয়ে সবসময় হয় না, কিছুটা একটু শাসনও দরকার পড়ে। আসলে মা বাবার পর তো শিক্ষকই সবচেয়ে কাছের, শিক্ষকই কাছের। এবং বাড়িতে কতটা, বাড়িতে সকালবেলায় বাচ্চাটা 10টায় বেরিয়ে আসে, সে 5টার পরে বাড়ি ঢোকে, তারপর তো তার 2 ঘন্টা 3 ঘন্টা পড়ার পর আবার ঘুমেই সময় চলে যায়। শিক্ষকদের সান্নিধ্যেই তার বেশিরভাগ সময়টা কাটে, বেশিরভাগ সময়টা কিন্তু। তো শিক্ষকের প্রতি তার সম্মানটা সত্যিকার অর্থে খুব দরকার। ঠিক ঠিক। আপনার অভিজ্ঞতা? ম্যাডাম যা বললেন একেবারেই সঠিক এবং আমি সহমত। তবে বর্তমান যুগে যে আমাদের টেকনোলজি, এই যে হাতে হাতে মোবাইল, সেটা আমরা সবাই জানি, এই টেকনোলজির কারণে
হয়তো ছাত্রছাত্রীদের অন্তর থেকে একটু হলেও যেন রেসপেক্টের জায়গাটা একটু যেন এদিক সেদিক হয়ে গেছে মনে হচ্ছে, তবু সর্বক্ষেত্রে কিন্তু সেটা না। না না এখনো আমি যখন কোথাও যাই, আমার শিক্ষকতা জীবনের প্রায় 16 বছর চলছে সরকারি শিক্ষকতার, আর যদি আমি প্রাইভেট স্কুল কাউন্ট করি তাহলে আমার 20 বছর চলছে শিক্ষকতা জীবনে। তো আমারও অনেক ছাত্রছাত্রী এখন আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার। তো ওরা যেখানেই দেখে, হসপিটালে হোক, ডক্টর, প্রণাম করে এসে। এই যে অভিজ্ঞতাটা, এটা হৃদয়কে টাচ করে। যেমন সেই দিন রবীন্দ্র ভবনে গেছিলাম একটা প্রোগ্রাম দেখতে, তো বের হওয়ার সময় হঠাৎ করে একজন স্টুডেন্ট দৌড়ে আসলো, স্যার স্যার তোমাকে, এই যে তুমি শব্দটা বলেছে, আপনত্ব নিয়ে বলেছে, স্যার তোমাকে অনেকক্ষণ ধরে আমি ফলো করছিলাম, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। এসে না প্রণাম করলো আমাকে স্টুডেন্টটা। তো এই যে প্রণামটা করলো, তার প্রণামের যে ধরনটা ছিল ওই প্রাচীনকালের ধরনের মতো, ষষ্ঠাঙ্গে প্রণাম। আমার জীবনে যেন এটা প্রথম পেয়েছি মনে হলো, ষষ্ঠাঙ্গে প্রণাম এতজন ভারী লোকের সামনে রবীন্দ্র ভবনের চত্বরে। এটা আমার জীবনে একটা বড় প্রাপ্তি। আমি তখন ওর মা বাবাকে বলেছি, সামনেই ছিল, যে এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ওটাও সংস্কৃতিও বলো, এটাও একটা সংস্কৃতি। একদম। তো এই যে আমি হয়তো ওদের কাছে পৌঁছাতে পেরেছি কোনোভাবে, অথবা ওরা ভালো মনের মানুষ, তো এই যে আত্মিক সম্পর্কটা, মানে কি যে বলবো, সেটা যেন একটা আলাদা অনুভূতি নিয়ে আসে আর কি, যে শিক্ষক হওয়ার সত্যি আমাদের জীবন সার্থক। তবে সবাই যে শিক্ষক হতে পারবো তা তো কথা নয়, কারণ সবাই যদি শিক্ষকই হয়ে যায় তাহলে আমাদের সমাজটা চলবে কি করে? সবাইকে বিভিন্ন প্রফেশনে যেতে হবে। হ্যাঁ, তবে শিক্ষকতার প্রফেশনটা এমন একটা প্রফেশন যেখান থেকে আমাদের কখনো রিটায়ারমেন্ট হয় না, আমরা কখনো রিটায়ার্ড হই না, আজীবন চলে, আজীবন চলে, আমরা চিরকাল শিক্ষক থাকি। যেমন আমার যে প্রফেসররা যারা রয়েছেন, ওনারা এখনো প্রফেসরই লিখেন, রিটায়ারমেন্টে চলে গেছেন, ওনাদের ডেজিগনেশন চেঞ্জ হয়নি, কিন্তু প্রফেসরই আছেন। আমরা শিক্ষকই থাকবো, এটাই আমাদের প্রাপ্তি। এবং ছাত্র যতই বড় হোক, দাড়ি চুলদাড়ি পেকে যাক, স্যার বা ম্যামই বলবে আমাদেরকে। হয়তো আমরা আরো বৃদ্ধ হয়ে যাব, কিন্তু আমাদেরকে স্যার ম্যামই বলবে। এই যে প্রাপ্তিটা, সেটা সত্যি আমি মনে করি যে শিক্ষক, এজ এ টিচার, যে আমার এই প্রফেশনটার জন্য আমি সাকসেসফুল, এবং আমার ছাত্রদেরকে আমি যতটুকু দেওয়ার চেষ্টা করছি দিতে, এবং ওই দিকটা হয়তো একটু হলেও তৈরি করতে পেরেছি, যার ফলস্বরূপ ওদের ভালোবাসা এবং সম্মানটা পাচ্ছি। ওই যে বললে না যে শিক্ষকদের প্রতি ছাত্রদের কি ভূমিকা আছে, আসল কথা তুমি তখনই একজন শিক্ষক ওই জায়গায়, সম্মানের জায়গায় যাবেন, তিনি কতটা ওই মানে শিক্ষার্থীকে তিনি কতটা কিভাবে দেখছেন এটার উপরও ডিপেন্ড করবে, ঠিক না? দেখো আমরা যদি মনে করি, আমরা যারা শিক্ষক, যে ছেলেটা ক্লাসে প্রথম দ্বিতীয়, যে মেয়েটা ক্লাসে প্রথম দ্বিতীয় হয়, আমরা যদি শুধু তাদের দিকেই মনোযোগী হই, যে ছেলেটা পেছনে বসে আছে, যা হয়তো লাজুক, সে পারে কিন্তু লজ্জাটা এত বেশি, সে প্রকাশ করতে পারছে না, তো আমরা যদি ওকে দূরেই ঠেলে রাখি তাহলে তো হবে না। তো ওকেও কাছে টেনে এনে ওকে যে ভালোবেসে গ্রহণ করা, সেখানেও কিন্তু সম্মানের ব্যাপারটা রক্ষা হচ্ছে। একদম একদম। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আপনি ডিবেট নিয়ে বলছি। স্কুলে যখন ছিলাম, তখন স্কুলের যে শিক্ষকরা ছিলেন বা ওই সময় যারা শিক্ষক ছিলেন, তাদের তুমি করেই বলতাম, কারণ আমার কিন্তু খুব ভালো লাগে, আমারও কিন্তু ভালো লাগে বিষয়টা। অনেকে এটা নিয়ে খুব রাগ করেন, অনেকে। এরপর যখন কলেজে উঠেছিলাম, একটু চক্ষু লজ্জা বেড়েছে, তখন আবার তুমি বলে ডাকতে পারতাম না শিক্ষকদের, তখন পরিসরটা একটু বড় হয়, বৃহত্তর পরিসর, সেখানে আপনি বলাটাই যেন সুন্দর। আমার না আসলে ওই যে বললো ফ্রেন্ডস, ফিলোসফার, গাইড, সত্যিকার অর্থে শিক্ষকদের বন্ধু হতে হবে, পথপ্রদর্শক হতে হবে, হতেই হবে, সবটাই হতে হবে। কেন হতে হবে? কারণ দেখো, অনেকে মনে করেন, আমাদের মধ্যে অনেক শিক্ষক আছেন যারা মনে করেন যে আমাকে দেখলেই স্টুডেন্ট ভয়ে গটগট করে কাঁপে, এবং একটা দূরত্ব বজায় রাখতে হবে, আমার দূরত্ব বজায় রাখতে হবে। আমি এটা মনে করি না, সেটা মনে করা আমাকে দেখলে আমার স্টুডেন্ট কেন ভয় পাবে? আমার সন্তানকে আমাকে দেখলে ভয় পায়? তো আমাদের স্টুডেন্ট তো আমাদের সন্তান সম। তো আমি এটাকে মনে করি না যে আমার ওই টিচারের এত পার্সোনালিটি, ওনাকে ভীষণ ভয় পায়, আমি কিন্তু ওই পথেই না। আদর যে করবে সেই তো শাসন করবে, একদম একদম কথাটাই আছে। আমি আদরও করব, শাসনও করব। সে আমাকে আপন ভাববে। সে ঘর থেকে বেরিয়ে যখন স্কুলে আসছে, তার শিক্ষকরাই তার কাছে তার মা বাবা। তার বলার সুযোগ দিতে হবে, তার যে ল্যাকিংগুলো আছে সেগুলো আমাদের শুধরে দিতে হবে, তবেই না। এই আবেগের জায়গাটা কিন্তু আবহমান কাল থেকে একই রয়েছে। কিন্তু এই যে শিক্ষার শৈলী বা শিক্ষার যে প্রণালী রয়েছে, তার মধ্যে অত্যন্ত পরিবর্তন এসেছে।
যে কারণে ভারত সরকার বারবার রিভিশন করছে আমাদের যে সিস্টেম রয়েছে এডুকেশন সিস্টেম। নিউ এডুকেশন পলিসি একটা অত্যন্ত উদ্ভাবনী আমি বলবো একটা বিষয়, এবং সেই নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন রয়েছে। নিউ এডুকেশন পলিসি সম্পর্কে এবং ছাত্রদের জীবনে তার ইম্প্যাক্ট সম্পর্কে একটু জেনে নেব। নিউ এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি 2020 সম্পর্কে যদি বলতে যাই, স্কুল লেভেলটাই যদি একটু বলি ছোট করে, যে প্রথমত আমাদের যে বিদ্যালয়ের যে সিস্টেমটা ছিল, এডুকেশন সিস্টেমটা ছিল 10+2, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত মাধ্যমিক, তারপরে 11-12 +2 মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে। কিন্তু বর্তমানে কি হয়েছে, সেটা হয়েছে 5+3+3+4। আচ্ছা, এই যে 5 মানে কি 5 বছর, এই যে 5 বছর শিশুর যে 5 বছর সময়কালটা কত বছর বয়স থেকে শুরু হবে, 3 বছর বয়স থেকে শুরু হবে। তো 3 বছরে যখন শিশুটা বিদ্যালয়ে ভর্তি হবে, এডমিশন নেবে, তখন তাকে দেওয়া হবে যে বালবাটিকা 1, মানে কেজি 1 যেটা, হ্যাঁ, যেটাকে আমরা বলতাম প্রি প্রাইমারি। প্রি প্রাইমারি পরে কেজি 1, তারপরে কেজি 2 ছিল আগে। এখন হয়তো সিস্টেমটা চেঞ্জ হয়ে নামগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, বালবাটিকা 1, বালবাটিকা 2, বালবাটিকা 3। আচ্ছা, অর্থাৎ তার বয়স 3+4+5+, ওইভাবে চলে যাচ্ছে। তো তারপরে এখানে 3 বছর চলে গেল তার জীবনের, অর্থাৎ 3 বছর, 4 বছর, 5 বছর, এবার 6 বছরে সে চলে গেল 6+ বা 6-এ চলে গেল, তখন কিন্তু সে ক্লাস 1-এ পদার্পণ করবে। ক্লাস 1 স্ট্যান্ডার্ড 1-এ, তারপর স্ট্যান্ডার্ড 2। এই যে বালবাটিকা 1 থেকে স্ট্যান্ডার্ড 2 পর্যন্ত সেখানে কিন্তু কোনো পরীক্ষা থাকবে না, সেখানে কোনো পরীক্ষা থাকবে না, কারণ এটা হবে একদম ফ্রি ভাবে, মানে মুক্তভাবে শিক্ষা। এখানে মানে কি বলবো, লার্নিং থ্রু এনজয়মেন্ট, জয়ফুল লার্নিং যাকে বলা হয়, জয়ফুল লার্নিং এর মধ্য দিয়ে কিন্তু বাচ্চারা শিখবে। সেখানে খেলাধুলা করবে, খেলার সরঞ্জাম থাকবে, সেখানে হাঁটা শিখবে, দৌড়ানো শিখবে, ক্লাসের মধ্যে বিভিন্ন রকমের সরঞ্জাম থাকবে যেগুলো সফট টয় থাকবে, একদম খেলার চলে শিখবে। এবং ক্লাসরুমটাকে সেরকম সুন্দরভাবে সাজানো থাকে। যদি আপনি দেখে থাকেন যে প্রি প্রাইমারি ক্লাসগুলো কি রকম হয়, খুব সুসজ্জিত থাকে, সুন্দর, নিপুণ ভারত, নিপুণ ভারতে খুব সুসজ্জিত থাকে, এবং ওয়ালগুলোতে পেইন্টিং থাকে, পেইন্টিং সুন্দর সুন্দর ফুল, বিভিন্ন রকমের অ্যানিমেল, কার্টুন থাকে, ওইগুলোর মধ্য দিয়ে ওদেরকে আনন্দের মধ্যে শেখানো হয়। তো এইভাবে ওদের 5টা বছর চলে গেল, অর্থাৎ স্ট্যান্ডার্ড 2 পর্যন্ত। তারপরে যে বললাম 5+3, এবার 3 কি আসলো, 2 এর পরে ক্লাস 3 মানে স্ট্যান্ডার্ড 3, স্ট্যান্ডার্ড 4, স্ট্যান্ডার্ড 5, মানে প্রাইমারি লেভেলের যে 5ম শ্রেণী পর্যন্ত। এখানে +3 হয়ে গেল, প্রথম গেল 5, দেন +3, +3 মানে হলো ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, দেন এগেইন +3 মানে 6, 7, 8, আবার গেল +3, দেন +4 মানে কি 9, 10, 11, 12। ওই যে সেকেন্ডারি লেভেলটা, যেটাকে আমরা এখন হায়ার সেকেন্ডারি বলছি, এখানে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি মার্চ করা হয়েছে, মানে 9, 10, 11, 12, দ্যাট ইজ +4। দ্যাট মিনস এই যে আগে 10+2 সিস্টেমটা ছিল, সেটাকে চেঞ্জ করে করা হয়েছে 5+3+3+4 সিস্টেম। স্কুলগুলো তো এখন নিপুণ কর্নার, তোমার দেখলে লোভ লাগবে, তুমি নিজেও ভাববে যে আমি যদি আবার ছোট হয়ে যেতাম। একদম একদম, আমরা এগুলো পাইনি, আমার লোভ লাগে। কিন্তু তারপরে বলবো আমাদের একটা শৈশব ছিল, ছোটবেলায় ঝপাং ঝাপাং করে জলে পড়ে যাওয়া, ঝাঁপ দেওয়া, গাছে উঠে যাওয়া। এখন তো বাচ্চাদের এগুলো নেই, সাংঘাতিক কম্পিটিশন। ওই জায়গাতে দাঁড়িয়ে এনইপির যে চিন্তা ভাবনাটা, স্কুলগুলোতে তো গাছই নেই, পুকুর নেই, কোথাও নেই, মাঠ নেই বাচ্চাদের, মাঠে গিয়ে খেলার উদ্যোগ নেই। তো এখন এই এনইপি বললো, যেটাও এনইপি 2020 একটা অসাধারণ মানে শিক্ষা ব্যবস্থার আমাদের সামনে আমূল পরিবর্তন। ওটার মধ্যে আবার সেই ছোট বাচ্চাদের শৈশব ফিরে পাওয়ার একটা, এই যে লার্নিং থ্রু অ্যাক্টিভিটি, দারুণ অ্যাক্টিভিটি বেসড লার্নিং যেটাকে আমরা বলি, সেটা তো একটা সত্যিকারে, যেমন আমাদের যে এনসিইআরটি বইগুলো যদি আমরা দেখি, প্রত্যেকটা পাতা উল্টালেই দেখতে পাই শুধু অ্যাক্টিভিটি বেসড লার্নিং, মানে হাতে কলমে শেখাবো বাচ্চাদেরকে। এখন এই যে আগের দিনে যে গদ বাঁধা মুখস্থ করা, সেটা এখন আর কাজে আসবে না। পৃষ্ঠা মুখস্থ, বড় বড় প্রশ্ন, মুখস্থের দিনটা এখন নেই আর। 10 মার্কসের কোশ্চেনস এখন মুখস্থ আর থাকবে না, মুখস্থর ব্যাপার এখন হবে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট। ওদের কনসেপ্টটাকে ডেভেলপ করতে হবে, প্র্যাকটিক্যাল বেসড লার্নিং এবং স্কিল ডেভেলপমেন্ট। যেমন বেকারত্বের সংখ্যা বাড়ছে কেন? কারণ স্কিলের অভাব, ল্যাক অফ স্কিল। ক্রিয়েটিভিটি থাকবে, ইনোভেটিভ হতে হবে প্রত্যেককে, যার ফলে টিচারদেরকেও এখন নতুনভাবে ভাবতে হচ্ছে। টিচার ট্রেনিং চলছে, টিচারদের এই যে এনইপিতে টিচারদের জন্য নানান রকম সুযোগ সুবিধা ব্যবস্থা, যে নিজে আগে
ঠিক হতে হবে। আমার এখন ওই মানধাতা ভাবনা নিয়ে থাকলে চলবে না। এখন প্রত্যেকটা স্কুলে, প্রায় স্কুলে, প্রত্যেকটা বলবো না, প্রায় স্কুলেই তোমার কি বলে স্মার্ট ক্লাস, হ্যাঁ হ্যাঁ স্মার্ট ক্লাস চালু হয়ে গেছে। অটল টিঙ্কারিং ল্যাব, কি ভালো সুযোগ সুবিধা। তারপর এই যে তোমার ক্লাস 6 থেকে যে ভোকেশনাল বিষয়টা, বৃত্তিমূলক শিক্ষা, সবাই তো আমার ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার হবে তা না। এনইপিতে ওই সুযোগটা রাখা হয়েছে ভোকেশনাল। আমি যখন উমাকান্তে ছিলাম তখন সেখানে দেখেছি অটোমোবাইলস। হ্যাঁ হ্যাঁ শিক্ষক বাচ্চারা, এটা তার যাদের এতটা পড়াশোনায় মন, অটল টিঙ্কারিং ল্যাবের মধ্যে, অটল টিঙ্কারিং ল্যাব আছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে এখন যে স্কুলে আছি বুঝজন গার্লস হাই সেকেন্ডারি, ওখানেও দেখছি বিউটি অ্যান্ড ওয়েলনেস, বিউটি পার্লারের শিক্ষা দেওয়া হচ্ছে। আচ্ছা, অসাধারণ। আমি তো দেখে দেখেই বলছি বাহ, এই শিক্ষাটা, যে মেয়েটা ভালো করে অনেক অঙ্কে ভয় পায়, ইংরেজি ভয় পায়, হয়তো সে ভাবছে যে আমার পক্ষে ফার্স্ট ডিভিশন নাম্বার ক্যারি করা সম্ভব না, সে যদি পাশের পড়ার পাশাপাশি বিউটি অ্যান্ড ওয়েলনেস নিয়ে ভালো করে শেখে, তো ভালো একটা বিউটি পার্লার দিয়ে রোজগার করতে পারবে। তার মানে বৃত্তিমূলক শিক্ষাটা ওই জন্যে আছে এনইপিতে, যে তুমি নিজের উপর আত্মনির্ভর, আত্মনির্ভর ভারতের যে ভাবনা, মানে যাকে বলা হয় ম্যাডাম জীবনমুখী শিক্ষা। জীবনমুখী শিক্ষা অর্থাৎ হোলিস্টিক ডেভেলপমেন্ট বিষয়টা রয়েছে, সেটাকে কি এখনো কালটিভেট করেছে? হোম সায়েন্স যে বিষয়টা ছিল আগে আছে, এখনো আছে। হ্যাঁ, মিউজিক আছে, স্কুলে স্কুলে মিউজিক আছে, হোম সায়েন্স, নিউট্রিশন, রান্না, অনেক কিছু। এগ্রিকালচার আছে, যে কৃষিকাজ, এগ্রিকালচারের লোক নিয়োগ আছে স্কুলে। তো ভোকেশনাল ট্রেনিং থেকে শুরু করে যে খালি মাঠ রয়েছে তাতে গাছ লাগানো, ক্লাসরুমে অটল টিঙ্কারিং ল্যাব তৈরি করা, স্কুলে স্কুলে কিচেন গার্ডেন তৈরি করা, সমস্ত কিছুতে নতুন উদ্ভাবন আসছে। এখন এই যে উদ্ভাবনগুলো, সেগুলো অনেক পশ্চিমী যে সংস্কৃতি আছে, পশ্চিমী কালচার রয়েছে, তার সাথে অনেকটা খাপ খেয়ে, যেমন হাই স্কুল, মিডল স্কুল, এই সিস্টেমগুলো যে রয়েছে। তো কিন্তু আমাদের ভারতের একটা ইউনিক ব্যাপার রয়েছে, একটা আলাদা ব্যাপার রয়েছে। সেই আলাদা ব্যাপারটাতে আসবো, কিন্তু তার আগে আমরা ত্রিপুরা রাজ্যে যেহেতু আছি, ত্রিপুরা রাজ্যের কিছু বিশেষ চ্যালেঞ্জেস রয়েছে। যেমন আমাদের অনেকটা এলাকা এডিসি অধ্যুষিত, তো এডিসি অধ্যুষিত এলাকা প্লাস গ্রামে গঞ্জে, মানে রুরাল এরিয়ায় তো বেশি, প্রত্যন্ত এলাকায় বেশি। তো এসব ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ মানে সম্মুখীন হতে হয় শিক্ষকদের, এবং কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? প্রথমে আপনাকে দিই। আচ্ছা, পদক্ষেপ বলতে তোমার আমি প্রথমে যেটা বলবো, অবশ্যই শহরাঞ্চলের বাচ্চারা যত সুযোগ সুবিধা যতটাই পাচ্ছে, কিছুটা হলেও ওরা কম পাচ্ছে। সব জায়গাতে হয়তো তোমার এই যে কি বলে নেট সমস্যা রয়েছে। তথাপি আমাদের যে শিক্ষা দপ্তর বলো এবং শিক্ষা ডিপার্টমেন্ট তরফ থেকে কিন্তু প্রচুর ব্যবস্থা, মানে চিন্তা ভাবনা করা হচ্ছে ওদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। যেমন আছে আমাদের বন্দে ত্রিপুরা চ্যানেল, ওখান থেকে কিন্তু প্রতিনিয়ত টিচার, ভালো ভালো টিচারদেরকে নিয়ে ক্লাস করানো হচ্ছে। সেটা কিন্তু একদম গ্রাম পর্যন্ত, যেখানে টিচারের কম, ঘাটতি আছে, কম আছে, ওটার ব্যবস্থা আছে। তারপর এই যে বললাম গ্রামেগঞ্জ স্মার্ট ক্লাসের কিন্তু ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, অনেক জায়গাতে। অটল টিঙ্কারিং ল্যাবের যে চিন্তা ভাবনাটা, ওটা আছে, চেষ্টা করা হচ্ছে। কিছু তো হবে, যেহেতু আমাদের আমরা একটু রিমোট এরিয়াতে অনেক রকমের সমস্যা আছে। তথাপি সরকার কিন্তু নানাভাবে আমাদের মফস্বল স্টুডেন্টদের কাছে, প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টদের কাছে পৌঁছে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন। ইভেন রেডিও, যেখানে FM, ওটা ওই ব্যান্ডের মাধ্যমেও কিন্তু রেডিওতেও তো কিন্তু পড়ানো হচ্ছে। বিভিন্ন দূরদর্শন চ্যানেলগুলোকে যখন মাধ্যমিক 12 আসে, পত্র পত্রিকা, তারপর বিভিন্ন চ্যানেলগুলোকে ব্যবহার করা হচ্ছে ওদের কাছে পৌঁছানোর জন্য, যে তোমরা পড়ো, ওইভাবে পড়ো, ওইভাবে পড়লে পরে তোমাদের রেজাল্ট ভালো হবে। সরকারের কোনো ঘাটতি নেই। এবং ম্যাডাম টেটের মধ্য দিয়ে যে টেটের মধ্য দিয়ে নতুন শিক্ষক শিক্ষিকারা নিযুক্তি পাচ্ছেন, ওনাদের কিন্তু ওই প্রত্যন্ত এলাকাগুলোতে বা এডিসি অধ্যুষিত এলাকাগুলোতে কিন্তু পোস্টিং দেওয়া হচ্ছে। এতে কি হচ্ছে, আমরা গুণগত যে শিক্ষাটা, যেটাকে আমরা এনইপি 2020 যেটাকে এমফাসিস দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, তো সেইভাবে ম্যাডাম যেটা বলছিলেন আপনি, শিক্ষকদের যে সংকট এখন কিন্তু আস্তে আস্তে দূরীভূত হচ্ছে। আমাদের শিক্ষা দপ্তর, আমাদের সরকার যে টিআরবিটি অর্থাৎ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, টিআরবিটি, সেই টিআরবিটির থ্রুতে টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি, এই 4 প্রকার পরীক্ষা হচ্ছে। এই 4 প্রকার পরীক্ষার মধ্য দিয়ে যে নতুন নতুন শিক্ষক শিক্ষিকারা নিযুক্তি পাচ্ছেন, ওনাদেরকে কিন্তু ওই সমস্ত এলাকাগুলিতে প্রথম দিকে নিযুক্তি দেওয়া হচ্ছে, পোস্টিং দেওয়া হচ্ছে। এতে ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত, নতুন শিক্ষক শিক্ষিকা পাচ্ছে,
অল্প বয়সে শিক্ষক শিক্ষিকা পাচ্ছে, বন্ধুর মতো আচরণ করে এবং ভালোভাবে ওই যে শিখন কৌশলটা, যেহেতু ওনারা ট্রেন টিচার, দে আর বিএড হোল্ডার। তারপর একলব্য স্কুল খোলা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চলের জন্য একলব্য স্কুল, একলব্য স্কুল, নবোদয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় আছে, যেখানে নাকি নবোদয় বিদ্যালয় তো সম্পূর্ণ কি বলে কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় সরকারের, এবং এখানে তো কোনো পয়সার ব্যাপার নেই, পয়সার টাকা দিয়ে ব্যাপার পড়তে হয় না, অনেক এবং রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে, শুধু পরীক্ষার মধ্য দিয়ে তাদেরকে নেওয়া হচ্ছে। যেটা আপনি বলেন যে প্রত্যন্ত এলাকা, এখানে কিন্তু আবাসিক বিদ্যালয়গুলো রয়েছে, আবাসিক বিদ্যালয়গুলো। তবে হ্যাঁ, কিছুটা নেই বলবো না, আরো নিয়োগ দরকার, শিক্ষকের স্বল্পতা তো আছে কিছুটা, ওটা আরেকটু দরকার। আরো যেটা বলবো, প্রত্যেকটা স্কুলে আগে আমাদের সময় ছিল কিন্তু স্পোর্টস খেলার টিচার, হ্যাঁ পিআই প্রত্যেকটা স্কুলে দরকার। আমি যেগুলো ফিল করছি আর কি, মানে করতে করতে, যে পিআই এর দরকার আছে প্রত্যেকটা স্কুলে। স্বাস্থ্যই সম্পদ, বাচ্চাদের খেলার জন্য টিচার দরকার। তারপর ইনফ্রাস্ট্রাকচার কিছু প্রয়োজন আছে, একটু দরকার আছে ওখানে, একটু আমাদের অবশ্যই আমি আশা করি একটু অভাব আছে। যেমন 125টা বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে, বিদ্যাজ্যোতি স্কুলের মাধ্যমে অথবা একলব্য যে বিদ্যালয়গুলো রয়েছে, নবোদয় বিদ্যালয় রয়েছে, তার মাধ্যমে জাতি জনজাতি এবং তপশিলি জাতি যারা রয়েছে তাদের কল্যাণের জন্য সরকার সমস্ত রকম পদক্ষেপ নিচ্ছে। আমি এবার একটু, যেহেতু আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি, আমার কিছু মৌলিক প্রশ্ন রয়েছিল যেগুলো উত্তর না পেলে আমার শান্তি হবে না, তাই হ্যাঁ, প্রথমত আপনাকে আমি, আমার খুব কৌতূহল রয়েছে যে আপনি রাষ্ট্রপতি পুরস্কার, আপনার যে জার্নিটা রয়েছে তার মধ্যে আপনি নিশ্চয়ই এসব যে অন্তরায়গুলো রয়েছে তা নিয়ে ভাবার সুযোগ পেয়েছেন। আপনার আলাদা কি উপলব্ধি রয়েছে এই বিষয় নিয়ে? আলাদা উপলব্ধি বলতে সত্যি মানে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া, অর্থাৎ ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড 2024, সেটা আমি পেয়েছিলাম। আমাদের মহামান্য রাজ্যপাল, আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়া আমার হাতে সেই পুরস্কারটা তুলে দিয়েছিলেন। তো এই যে বিষয়টা, সেটা সত্যি অত্যন্ত আনন্দের বিষয় ছিল, জীবনের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলবো। এই যে জার্নিটা ছিল, জার্নিটা কিন্তু এত সহজ ছিল না, এর জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। এই ক্রাইটেরিয়াগুলো মানে পয়েন্টস, মানে মার্কস পেতে হবে, 100 মার্কসের একটা ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমত সেটা ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন পেয়ে যেতে হবে, স্টেট লেভেলে, তারপর স্টেট লেভেলে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পর সিলেকশন পেয়ে আবার ন্যাশনাল লেভেলে, তারপর ন্যাশনাল লেভেলে আবার ইন্টারভিউ হয়। তো এইভাবে 3টে ধাপ পেরিয়ে কিন্তু এই যে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার বিষয়টা আসে। এই 3টে ধাপে কি আপনার কি ভাবনা রয়েছে সেগুলো নিয়ে তারাও? হ্যাঁ, ওনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন বিভিন্ন ধাপে, যেরকম যে একজন আদর্শ শিক্ষক হতে গেলে কিভাবে পড়াতে হবে। তো আমি বলেছি যে 3H মেথডে পড়াতে হবে। এটা আমার নিজের অভিজ্ঞতা এবং আমি এটা ইমপ্লিমেন্ট করি। 3H মেথড মানে হলো, ফার্স্ট H ইজ দ্য হেড, সেকেন্ড H ইজ দ্য হ্যান্ড, অ্যান্ড থার্ড H ইজ দ্য হার্ট। তাহলে হেডের কাজটা কি হবে? মাথার কাজটা হবে, ইউ মাস্ট বি দ্য মাস্টার অফ দ্যাট সাবজেক্ট অর দ্য কন্টেন্ট। আপনি যে সাবজেক্টটা পড়াবেন সেই সাবজেক্ট অথবা ওই যে বিষয়টা, ওই যে কন্টেন্টটা, তার উপর আপনার দখল থাকতে হবে, প্র্যাকটিস করে আসতে হবে। এটা আপনার ফার্স্ট H এর কাজ। তাহলে হাতের কাজ মানে সেকেন্ড H, তার কাজটা কি? ইউ মাস্ট বি দ্য এক্সপার্টাইজ টু ফ্রেম ডিফারেন্ট টাইপস অফ TLM and to do different types of activities inside the lab and outside the lab. মানে বিভিন্ন প্রকার টিচিং লার্নিং মেটেরিয়াল আপনাকে বানাতে হবে। ল্যাবরেটরির ভিতরে বিভিন্ন রকমের কর্মকাণ্ড করতে হবে। ফিজিক্স ল্যাব আছে, কেমিস্ট্রি ল্যাব আছে, বায়োলজি ল্যাব আছে, টিঙ্কারিং ল্যাব আছে, কম্পিউটার ল্যাব আছে, সেখানে তো হাতেরই কাজ। তো এই যে সেকেন্ড H, অর্থাৎ হাত কিন্তু এক্সপার্ট হতে হবে, টু বি এ গুড টিচার, দক্ষ হতে হবে হাত। এবার আলটিমেট যে 3H, যেটা থার্ড H বলছি, হার্ট, এটা তো সবচেয়ে বড় কাজ করে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু থিঙ্ক অল দ্য কিডস আর মাই ওন কিড। এই যে বাচ্চাগুলো সামনে বসে আছে, সবাই আমার বাচ্চা। আমার বাড়িতে বাচ্চাটা রেগে যায়, ওকে শান্ত করি যে পদ্ধতিতে, ভালোবাসা দিয়ে, সেই ভালোবাসা দিয়ে আমি ক্লাসের বাচ্চাটাকে শান্ত করব, তাকে সেই টেকনিকে পড়ার শিখাবো, তার মধ্যে সেই শালীনতা বোধ জাগ্রত করব। এবং কয়েকটা পদ্ধতির মধ্যে আরেকটা জিনিস রয়েছে, যেমন আমরা কতগুলি ম্যাজিক্যাল ওয়ার্ড ইউজ করব। ম্যাজিক্যাল ওয়ার্ডস বলতে থ্যাংক ইউ, গুড মর্নিং, ওয়েলকাম, সরি বেটা, এই যে শব্দগুলো আমরা যদি ব্যবহার করি, যেগুলো আমরা নিজের সন্তানের সামনে ব্যবহার করি। সন্তান বলেছিল বাবা একটা চকলেট নিয়ে আসবে আসার সময়, তো ভুলে গেলাম আনতে। তো যদি জিজ্ঞেস করে বাবা তুমি তো চকলেটটা নিয়ে আসোনি, তখন আমরা কি বলি? সরি বেটা, কালকে নিয়ে আসবো। কিন্তু আমরা স্টুডেন্টদের সঙ্গে কেন বলবো না? আমরা, ওরা তো আমাদেরই বাচ্চা। আমার এই উপলব্ধি হচ্ছে আপনার এই কথা শুনে, যে যদি একজন বাবা তার এই সন্তানের কোনো কথা না রাখা কি ইগনোর করে, তাকে যদি পজিটিভ রিইনফোর্সমেন্ট না দেয়, তাহলে সেও এই অভ্যাসটা গ্রো করবে। এবং
অ্যাডাল্ট হিসেবে, একজন প্রাপ্তবয়স্ক হিসেবে তার মধ্যে সেই ওই তিতি বিরক্ত যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু সে খিটখিটে কোথাও মেজাজে। জাস্টিফাই করবে যে হ্যাঁ আমি এভাবেই আমার পরবর্তী প্রজন্মের সাথে ব্যবহার করবো। এটা সত্যি সুন্দর কথা বললেন। আমার শেষ প্রশ্ন, অনুষ্ঠানের একদম শেষে এসে পড়েছি আমরা, আপনার কাছে থাকবে। এই যে এতটা কর্মকাণ্ড হচ্ছে, এটা একটা মহাযজ্ঞ হচ্ছে এই মুহূর্তে শিক্ষা নিয়ে, কারণ ভারতবর্ষ খুব গর্ব করে এই নিজস্ব যে শিক্ষাশৈলী রয়েছে তা নিয়ে আবহমান কাল থেকেই গর্ব করে আসছে। বিকশিত ভারতের প্রতি আমাদের কি অঙ্গীকার রয়েছে? বিকশিত ভারত মানেই যে আমাদের 100 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স 2047, যেখানে নিয়ে যে স্বপ্নটা আমাদের দেশ দেখছে সেটা হচ্ছে 4টা পিলার: যুবক, তারপরে হচ্ছে মহিলা, তারপরে হচ্ছে তোমার অন্নদাতা, কৃষক, হ্যাঁ কৃষক, আরেকটা হচ্ছে দরিদ্র। এই 4টা জিনিসকে ফেলে দিতে হবে। সবার আগে দরকারটা কি? শিক্ষা। শিক্ষাটাকে সেজন্যই এই যে এনইপি, ওটারই যে একটা মানে প্রতিফলন, সেটাই কিন্তু বিকশিত ভারতকে জন্ম দেবে, ডেভেলপড ইন্ডিয়া। একদম এই স্বপ্ন যদি এই স্বপ্ন পূরণ হবে। আমাদের ত্রিপুরা রাজ্যে দেখো, এই যে কিছুক্ষণ আগে বললো বাচ্চাটাকে শেখানো, শেয়ার করা, শেয়ারিং। এখন তো একজন বললাম আগে, খাওয়া দাওয়া কোনো কিছুতে শেয়ার নেই। এই শেয়ারিং এর জন্য আমি নিজেও তার সঙ্গে মাস্টার ট্রেনার। সহর্ষ, কি সুন্দর পাঠ্যক্রম, ইমোশনাল, মানে আবেগ প্রাক্ষবিক লার্নিং কখনো শুনিনি আমরা, এটা এনইপিতে আছে। এই লার্নিংটা সবার জন্য। শেয়ার করো তোমার মনের কথা, দুঃখ সবকিছু, তোমার ভালোবাসা, তোমার সব। তো এই যে শেয়ারিংটা আসছে, যে সরি বলা, কখন তার আবেগকে কন্ট্রোল করা। আমাদের বাচ্চাদেরকে দেখি কি, চট করে কিছু একটা রেগে গেল, মা না করলো, শিক্ষক বকলেন, চট করে ও ঝুলে যাচ্ছে, সুইসাইড করছে। এই টেন্ডেন্সিগুলোকে দূর করার জন্য সহর্ষের মতো একটা, মানে আমি ওটার মাস্টার ট্রেনার বলে শুধু বলছি না, ভীষণ ভালো সোশ্যাল ইমোশনাল লার্নিং। বিকশিত ভারতে ঠিক তেমনিভাবে ভীষণভাবে শিক্ষার উপর জোর দেওয়া আছে, যে শিক্ষাগুলো প্রত্যেকটা মানুষের ভিতর থেকে শেখাবে, ভেতরকে জাগ্রত করবে। আমরা যেমন জানি, ধরো স্বামী বিবেকানন্দ বলেছেন, শিক্ষককে অবশ্যই সর্বাঙ্গীনভাবে পবিত্র হতে হবে, তবেই তার কথার মধ্যে জোর থাকবে, শক্তি সঞ্চারিত হবে। আমি নিজেই যদি ঠিক না থাকি, আমি ফাঁকি দিলাম আর স্টুডেন্টের কাছে গিয়ে বড় বড় কথা বললাম, সেই স্টুডেন্ট কখনো শিক্ষককে শ্রদ্ধা করবে না। স্টুডেন্টের শ্রদ্ধা পেতে গেলে তাকেও ভালোবাসা দিতে হবে, তার ভুলটা খুব আবেগ দিয়ে ভালোবেসে ধরিয়ে দিতে হবে। তো রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ননি, আমিও মোটামুটি এখানে রাজ্যপাল পুরস্কার পেয়েছি সরকারের। সবসময় মনে করি এগুলো পুরস্কারটা ফ্যাক্টর না, অনেক টিচার আছে, অনেক টিচার আমার চেয়ে অনেক ভালো কাজ করছে, আমাদের চেয়ে অনেক ভালো আছে টিচার, উনিও পেতে পারেন এইগুলো, হয়তো উনি ওই লাইনে যাননি। যেটা হচ্ছে গিয়ে দরকার বাচ্চাদের প্রতি ভালোবাসা। আমি সবসময় সবাইকে বলি যে দেখো, আমি টিচার, আমি পড়াতে আসি, আমার যেন ডিউটিটা 10টা 5টা না হয়, আমার যেন ডিউটিটা 11:30 থেকে 4:15 5টা পর্যন্ত না হয়। আমার ডিউটিটা হবে যে আমি শিক্ষক, আমি অনেককে তৈরি করি, আমার মধ্য দিয়ে বেরিয়ে যাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যে মুটে মজু সবাই তো আমার থেকেই বেরোচ্ছে। তাহলে আমি তাকে এমনভাবে শিক্ষা দেব যে সে একটা মানুষ হয়, প্রকৃত অর্থেই মানুষ হবে। কারণ অবক্ষয়, প্রচণ্ড অবক্ষয়, ছেলে বাবাকে মেরে ফেলছে, বাবা ছেলে মেরে ফেলছে, মাকে মেরে ফেলছে, সম্পত্তিগত হোক, প্রেম ঘটিত হোক, সুইসাইড করে ফেলছে। এই আবেগগুলোকে দমনের জন্য প্রকৃত শিক্ষা, প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা একমাত্র শিক্ষকরাই দিতে পারেন। কাজেই শিক্ষক মানেই শুধু পেশা নয়, শিক্ষাকে নিতে হবে আমাদের একটা নেশা। আমি জ্বালিয়ে তুলবো সব স্টুডেন্টের মধ্যে, আমি আগুন জ্বালিয়ে তুলবো, প্রতিভা রয়েছে তার, সুপ্ত প্রতিভাগুলোকে আমরা জাগিয়ে দেব, তাহলেই আমরা শিক্ষক হতে পারবো। আর পুরস্কারগুলো তো এটা হচ্ছে গিয়ে ঠিক আছে, ছাত্রদের ভালোবাসাই হয়তো পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার। এবং এখানে কিন্তু শিক্ষক দিবস উপলক্ষে একটা কথা না বললে নাই হবে, সেটা হলো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা কি বলবো, হাউ দে উইল স্টাডি। এটা একটু বলতে চাইছি আমি 1 মিনিটের মধ্যে, যে দে উইল স্টাডি ইন 3D মেথড। তো 3D মানে 3টা ডি থাকবে। ফার্স্ট ডিটা হবে ডিটারমিনেশন, তারপরে হবে ডেডিকেশন, তারপরে হবে ডিভোশন। এই যে 3টে ডি
মানে কি সে সংকল্প করবে যে আমি এটা অ্যাচিভ করব, এই যে উদ্দেশ্যটা মানে এই যে আমার টার্গেটটা সেটা আমি অ্যাচিভ করব, সংকল্প করব। আমি ছোট্ট করে যদি একটা উদাহরণ দিই, আজকে আমি ফিজিক্সের এই 5টা প্রশ্ন শিখে ঘুমাবো, এই যে সংকল্পটা করলো, তারপরে কি করতে হবে, এই যে প্রথমে সংকল্প করলো মানে কি ডিটারমিনেশন সে করে নিল, তারপরে তার জন্য সে উৎসর্গ করবে। কি উৎসর্গ করবে? তার যে সময়টা, শ্রমটা, সেটা উৎসর্গ করবে। একদম। এরপরে ডিভোশন মানে ভক্তি ভরে একদম। কাজটাকে ভালোবেসে করতে করতে হবে। এই যে 3টে ডি দিয়ে যদি সে পড়াশোনা করে, ডিটারমিনেশন, ডেডিকেশন এবং ডিভোশন, তাহলে অবশ্যই একটা ছাত্র বা ছাত্রী তার সার্থকতা লাভ করবেই শিক্ষাক্ষেত্রে। আপনাদের এই উপলব্ধিগুলো থেকে এটাই বোঝা যাচ্ছে, এই আমরা উপসংহার পেতে পারি যে হিউম্যান কোয়ালিটি ইন্ডেক্স এই নিরিখে ভারত সরকার এবং যে রাজ্য সরকাররা রয়েছে, সমস্ত যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সাথে নিয়ে এগিয়ে চলেছেন বিকশিত ভারতের দিকে। প্রতি বছর শিক্ষক দিবস আমরা আরও আড়ম্বরের সাথে পালন করব, যাতে আমাদের এই অঙ্গীকারটা স্মরণে থাকে, আমরা যাতে মনে রাখতে পারি যে আমাদের মহাযজ্ঞ যেটা রয়েছে তার উদ্দেশ্য হলো বিকশিত ভারত। সবাই ভালো থাকবেন। শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে, এবং যারা দর্শকরা ঘরে বসে দেখছেন সবাইকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। নমস্কার সবাই।